প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অমিত স্যার, আর তোমরা রয়েছো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ নিয়ে। তাহলে আমাদের আলোচনা আমরা শুরু করছি। আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে নদী কাকে বলে। তো ভূমির ঢাল অনুযায়ী যে জলপ্রবাহ প্রবাহিত হয় এবং কোনো বড় নদী, বড় হ্রদ, সাগর বা মহাসাগরে গিয়ে পড়ে, সেই প্রবাহমান যে জলধারা তাকে আমরা বলছিলাম নদী। কেমন? এই নদী যেখান দিয়ে উৎপত্তি ঘটে সেটাকে আমরা নদীর উৎস সবাই বলে জানি। আর যেখানে গিয়ে পড়ে, ধরুন এটা একটা নদী, এই নদীটা কোনো সাগর বা মহাসাগরে এসে পতিত হচ্ছে, তাহলে এই অঞ্চলটাকে বলা হয় নদীর মোহনা। অর্থাৎ নদী যেখানে গিয়ে মেশে, সেটা কোনো বড় হ্রদ হতে পারে, কোনো সাগর হতে পারে, কোনো মহাসাগর হতে পারে, কোনো বড় নদী হতে পারে, যেখানে নদী গিয়ে পড়ছে সেই অঞ্চলটাকে বলছি নদীর মোহনা। কেমন? আর যেখানে উৎপত্তি হচ্ছে সেটাকে বলছি নদীর উৎসস্থল বা উৎপত্তি স্থল। এইবার কোন একটা নদী যদি উৎপত্তি হয়, এমন নয় যে নদী একটা জায়গা থেকে উৎপত্তি হতে পারে। নদী কি হয়, অনেক ছোট ছোট জলধারা মিলিত প্রবাহ, অনেক ছোট ছোট জলধারা, মানে দেখা যাবে এই একটা জলধারা আসছে, পাহাড় দিয়ে একটা জলধারা আসছে, এই দিক দিয়ে একটা জলধারা আসছে, এই দিক দিয়ে একটা জলধারা, এরকম বিভিন্ন জায়গা থেকে জলধারা আসে, এসে জলধারাগুলো মেশে, এবং মেশার পর সেই সবকটা জলধারা যখন মেশে তখন একটা নদীর আকৃতি নেয়। তাহলে এই যে বিভিন্ন জায়গা থেকে যে জলধারাগুলো আসছে, এইগুলোকে আমরা বলতে পারি নদীর ধারণ অববাহিকা। অর্থাৎ যেগুলো নদীকে জল ধরতে সাহায্য করে, এই অঞ্চলগুলোকে নদীর আমরা ধারণ অববাহিকা বলতে পারি। ঠিক আছে? এইবার নদী যখন প্রবাহিত হয়, তখন প্রবাহিত হওয়ার সময় নদী মূলত ক্ষয়, বহন এবং সঞ্চয়, ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটে কাজ করে থাকে। নদীর একটা আদর্শ নদীর তিনটে গতি থাকে। আদর্শ নদী কাকে বলা হয়? যে নদীতে তিনটে গতি থাকে, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, সেই নদীকে আমরা আদর্শ নদী বলতে পারি। ঠিক আছে? তো নদীর একটা উচ্চ গতিতে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেরকম আমাদের প্রত্যেকের যদি আমরা বলি, আমাদের যখন শিশুকাল বা শৈশবকাল, এর পরবর্তী সময় আমাদের যৌবনকাল শুরু হয়। কেমন? সেই যৌবনকাল যখন থাকে তখন আমাদের শক্তি বেশি থাকে, তাই না? আমাদের যৌবনকালে আমাদের শক্তি এমনই বেশি থাকে যে আমাদের সামনে কেউ আসলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যৌবনের পর আসে পরিণত, তখন ধাক্কা দিয়ে সরাতে পারি, কিন্তু যৌবনের মতন ক্ষমতা থাকে না। একজন মানুষ যৌবনে যতটা শক্তি নিয়ে কাজ করতে পারে, পরিণত অবস্থায় ততটা শক্তি নিয়ে কাজ করতে পারে না প্রত্যেকটি মানুষ। কেমন? যারা বডি বিল্ডিং করে তাদের ব্যাপারটা আলাদা, আমি ন্যাচারালি একটা মানুষের কথা বলছি। তবু যারা বডি বিল্ডিং করে তারাও যৌবনে যতটা ওয়েট তুলতে পারে, আস্তে আস্তে যখন বয়সটা বাড়তে থাকে ওয়েট ততটা উঠাতে পারে না, বা পারলেও যৌবনে যতটা কম কষ্ট হতো সেই কষ্ট হতে কিন্তু বেশি কষ্ট পরিণত অবস্থায় হয়। তারপরে বার্ধক্য অবস্থা। বার্ধক্য অবস্থায় কি হয়? তোরা দেখবি বয়স্ক মানুষদের দেখবি, যারা সোজা হয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু বয়স্ক অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক করে হাঁটতে পারে না, তাড়াতাড়ি হাঁটতে পারে না। কারণ কি? তখন তার শক্তি কমে যাচ্ছে। তাহলে একটা নদী যখন উৎপত্তি হচ্ছে, সেই উৎসস্থলে নদীর গতি অনেক বেশি থাকে, যার ফলে সেই সময় নদী ক্ষয় সব থেকে বেশি করে। কি করে? ক্ষয় সব থেকে বেশি করতে পারে। শুধু ক্ষয় করে তা নয়, ক্ষয় করার সঙ্গে সঙ্গে নদী সেই ক্ষয়জাত পদার্থকে বহন করে নিয়ে চলে যায়। মানে নদী পাহাড়কে ক্ষয় করছে, কেমন? এবং ক্ষয় করার সঙ্গে নদীর যে প্রবাহ, যে গতি, তীব্রতা, সে কি করে ক্ষয়জাত পদার্থগুলো খুব দ্রুত সহকারে সেখান থেকে বয়ে নিয়ে চলে যেতে পারে। সেই জন্য ক্ষয় এবং বহন নদীর উচ্চ গতির প্রধান বৈশিষ্ট্য। মধ্যগতিতে তুলনামূলকভাবে ক্ষয় কমে যায়, কারণ তখন গতি কমে যায়। কেমন? কিন্তু বহন করার ক্ষমতা তখনও থাকে। তাই মধ্যগতিতে ক্ষয় অল্প হয়, বহন বেশি হয়, সঞ্চয় অল্প হয়, কিন্তু সঞ্চয়ও সেই সময় হয়। তারপর চলে আসছি আমরা বার্ধক্য পর্যায়ে, যে সময় নদী আর ক্ষয় করার ক্ষমতা বলতে গেলে থাকে না, নদী আর বহনও করে নিয়ে যেতে পারে না, কারণ নদীর বহন করার ক্ষমতাও সেই সময় অনেক কমে যায়। তবে এই নিম্ন গতিতে, মধ্যগতির পর যেটা আসছে, সেই সময় নদী সঞ্চয় কাজে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ সেই সময় সঞ্চয়জাত ভূমিরূপগুলো গড়ে ওঠে। কেমন? এবার সঞ্চয়জাত ভূমিরূপ মানে আমাদের মাথায় যেটা আসে সেটা প্রথমেই আসবে বদ্বীপ। সেই জন্য দেখবি নদী, আমাদের গঙ্গা নদীর কথা যদি বলি, গঙ্গা নদীর সুন্দরবন অঞ্চলে কিন্তু বদ্বীপ গড়ে উঠেছে। উৎস গঙ্গোত্রী হিমবাহের ওখানে গড়ে ওঠেনি। কেন ওঠেনি? কারণ তার গতি এতটা, তখন কিছু সেখানে থাকে না।
আমার সামনে যদি 5টা চেয়ার থাকে 5টা চেয়ারকে সরিয়ে দিতে পারবো, একটা টেবিল থাকলে টেবিলটাকে ঠেলে সরিয়ে দিতে পারবো, কারণ আমার সেই শক্তি আছে। কিন্তু যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যদি একটা টেবিল থাকে, 10টা চেয়ার থাকে, তখন কিন্তু আমি তাকে ঠেলে সরিয়ে যাব না, বরঞ্চ তাকে পাশ কাটিয়ে যাবো, কারণ আমার শক্তি তখন কি হবে, অনেক কমে যাবে। তাহলে নদীরও তাই, যখন সে উচ্চ গতি থেকে মধ্য গতি থেকে নিম্ন গতিতে আসে তখন তার শক্তি অনেক কমে যায়। ঠিক আছে, এইবার নদী উচ্চ গতিতে কি কি ভূমিরূপ সৃষ্টি করে সেটাই এখন আমরা আলোচনা করব। নদী উচ্চ গতিতে মূলত ক্ষয় প্রাধান্য পায়, আগেই বললাম ক্ষয় কাজ। এবার ক্ষয় করে কি ভূমিরূপ তৈরি করবে? নদী উচ্চ গতি মানে মাথায় রাখবি সেখানে পাহাড় একটু বেশি আছে, পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। তাহলে প্রথমেই নদী কি করে, পাহাড়কে কেটে দেয়, পাহাড়কে কেটে প্রথমে নদী নিম্ন ক্ষয় করে, নদী প্রথমে নিম্ন ক্ষয় করে, অর্থাৎ উপত্যকা এইরকম সৃষ্টি হয়। কিন্তু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হয় বলে নিম্ন ক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্ব ক্ষয় হয়, যার ফলে আকৃতিটা ভি এর মতো হয়ে যায়। এবং নদী পাহাড়ি অঞ্চলে যে ভূমিরূপটা তৈরি করে যাকে আমরা বলি ভি আকৃতি উপত্যকা বা গিরিখাত। ভি আকৃতি উপত্যকা বা গিরিখাত নদী পাহাড়ি অঞ্চলে সৃষ্টি করে, ঠিক এইরকম দেখতে হয়। এবার জিনিসটা কেন হচ্ছে বলি, দেখ আগেই বললাম নদী কিন্তু এখানে নিম্নক্ষয় বেশি করে, এখানে পার্শ্বক্ষয় থেকে নিম্নক্ষয় বেশি। পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় দুটো ক্ষয় আছে, পার্শ্ব মানে সাইড ক্ষয়, নিম্নক্ষয় মানে নদীর নিচটা ক্ষয় হয়। এইবার ধরে রাখ রাস্তা একটা কেউ ড্রেন কাটবে বলে মাটি কেটে রেখেছে, রাস্তা একটা ড্রেন কাটবে বলে মাটি কেটে রেখেছে, এরকম ড্রেনের জায়গাটা এরকম কাটা রয়েছে, এই দুদিকে মাটি রয়েছে। এবার রাত্রেবেলায় বৃষ্টি হলো, কি হবে বল দেখি, দেখবি ড্রেনের এই পাড়গুলো ধুয়ে এরকম ভাবে নেমে গেছে, অর্থাৎ এটা এইরকম শেপে চলে এসেছে, তাই না? যেটা খাড়া ছিল খাড়া থাকবে না, বৃষ্টি হবে, বৃষ্টি জলগুলো কি হবে, মাটিতে নামবে, তখন যেটা খারাপ ভাবে কাটা ছিল সেটা খাড়া থাকবে না, বরঞ্চ এরকম পাড়া হয়ে যাবে। ঠিক এখানেও তাই হয়, নদী প্রথমে নিম্নক্ষয় বেশি করে, নিম্নক্ষয় কেমন, কিন্তু যেহেতু বৃষ্টি হয় সেই জন্য পাশগুলো ক্ষয় হয়ে যায়, দিয়ে উপত্যকাটা ভি আকৃতির হয়ে যায়। এই জন্য আমরা একে বলি ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। গিরির মধ্যে খাত হচ্ছে, গিরি মানে পাহাড়, পাহাড়ের মধ্যে খাত হচ্ছে বলে তাকে আমরা বলছি গিরিখাত। 2 নম্বর হচ্ছে ক্যানিয়ন। মূলত শুষ্ক অঞ্চলে দেখা যায়, কোন অঞ্চলে? শুষ্ক অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত কম সেই অঞ্চলে নদী নিম্নক্ষয় করে কিন্তু পার্শ্বক্ষয় সেভাবে হয় না। আর পার্শ্বক্ষয় হয় না বলে নদী সেইখানে আই আকৃতি উপত্যকা সৃষ্টি করে। কোন আকৃতি? আই আকৃতি। এই যে আই আকৃতি উপত্যকা সৃষ্টি করছে এটাকেই আমরা বলছি ক্যানিয়ন। অর্থাৎ এখানে বৃষ্টি কম হচ্ছে, যার ফলে বৃষ্টি কম হওয়ার জন্য এই পাড়গুলো কিন্তু খাড়াই থাকে। তো আমরা পাহাড়ি অঞ্চলে যদি দেখি শুষ্ক অঞ্চল, তাহলে শুষ্ক অঞ্চলে নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় হয় না, তাই ভূমিরূপটা আই আকৃতির হচ্ছে, এটাকে আমরা বলছি ক্যানিয়ন। ঠিক আছে, আর যেখানে আর্দ্র অঞ্চল সেখানে পার্শ্বক্ষয় হচ্ছে, আগে নিম্নক্ষয় হয় তারপরে পার্শ্বক্ষয় হয় এবং তৈরি করছে গিরিখাত। ঠিক আছে, নেক্সট যেটা পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে মন্থকূপ। তো ধর এটা হচ্ছে নদীর তলদেশ, এখানে নদীটা এসছে, এটা হচ্ছে নদীর সারফেসটা, নিচটা, তলদেশটা। এইবার নদী যখন প্রবাহিত হয় তখন তো নদীর সঙ্গে অনেক ছোট বড় পাথর প্রবাহিত হয়, তাই তো? তো ছোট বড় পাথর যখন, যেহেতু নদী আগেই বললাম এখানে ক্ষয় করে, তো ছোট বড় পাথর যখন প্রবাহিত হয় সেই পাথরের আঘাতে নদীর যে নিচটা অর্থাৎ বেডটা, নদীর তলদেশটা, সেখানে কি হয়, একটা ক্ষয় হয়, মানে পাথর এসে আঘাত করছে এবং নদীর সেই তলদেশে এরকম এরকম গর্ত তৈরি হয়। ঠিক আছে, পাথর আসবে ক্ষয় করবে, এবার ক্ষয় হয় এখানে কি হয়, যেহেতু পাথরের সাইজ একটু তুলনামূলক বড় হয়, পাহাড়ি অঞ্চল, রকগুলো বড় বড় শক্ত হয়, জানিস পাথর অনেক ভারী হয়, শক্ত হয়, তো যখন নদীর তলদেশে এরকম গর্ত তৈরি করে সেই গর্তগুলোকে আমরা বলি মন্থকূপ। এটাও কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হচ্ছে। পাহাড়ি অঞ্চলে নদীর মধ্যে প্রবাহিত পাথর নদীর তলদেশে আঘাত করে এবং আঘাত করে যে গর্ত তৈরি করছে তাকে আমরা বলছি মন্থকূপ। যদি কখনো নদীতে জল শুকিয়ে যায় তাহলে এই মন্থকূপগুলো দেখা যায়। ঠিক আছে, নেক্সট যেটা আলোচনা করবো সেটা জলপ্রপাত। আচ্ছা, জলপ্রপাতের আগে আরেকটা বলে রাখি, শৃঙ্খলিত শৈলশিরা বলে আরেকটা জিনিস আছে। ধর
এরকম পাহাড় আছে। তোরা পাহাড় দেখেছিস কি কখনো? পাহাড়কে দেখতে এরকমই মনে হয়। তো পাহাড় ধর এরকম ভাবে অবস্থান করছে শৃঙ্খলিত ভাবে, কেমন? তো এইখানে যদি নদী সৃষ্টি হয়, ধর এখান দিয়ে প্রবাহিত জল এখান দিয়ে প্রবাহিত ওই সাইড দিয়ে আসছে, এসে ঠিক এইরকম জায়গা দিয়ে নদীটা প্রবাহিত হয়, হ্যাঁ ঠিক এইরকম। তখন দেখে মনে হবে যে দুদিকে পাহাড় সারিবদ্ধভাবে শৃঙ্খলাকারে দাঁড়িয়ে রয়েছে, নদী ঠিক এই পাহাড়ের গা দিয়ে প্রবাহিত। এই যে শৃঙ্খলাকারে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, এই ভূমিরূপকে বা এই গঠনকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। অর্থাৎ ঠিক পাহাড়ের পাদদেশে নদী ক্ষয় করে, উঁচুতে তো ক্ষয় করতে পারে না, নদী তো উপর দিয়ে যাবে না, আগেই বলেছি ভূমির ঢাল অনুযায়ী যাবে। এবার দুটো পাহাড় আছে, দুটো পাহাড়, এখানে একটা পাহাড় এখানে একটা পাহাড়, তাহলে স্বাভাবিকভাবে নদী এই পাহাড়ের এই নিচ দিয়ে যাবে। তাহলে এই পাহাড়ের নিচ এই পাহাড়ের নিচ, এই পাহাড়ের নিচ এই পাহাড়ের নিচ, ঠিক এই জায়গাটা, তাই না? তাহলে এই যে শৃঙ্খলিত ভাবে সে কেটে প্রবাহিত হয় এবং দুদিকের শৈলশিরা শৃঙ্খল আকারে দাঁড়িয়ে থাকে, একে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। নেক্সট যেটা জলপ্রপাত। পার্বত্য প্রবাহে এমনি নদী জড়িত প্রবাহিত হয়, খুব জোরে প্রবাহিত হয়, খুব গতি থাকে। এবার আমরা জানি শিলা সবসময় একই রকম প্রকৃতিতে গঠিত হয় না, নরমও থাকে কঠিনও থাকে। তো ধর এই ভূপ্রকৃতিটার উপরে এইটুকু পোরশন হচ্ছে নরম শিলা, এইটা হচ্ছে কঠিন শিলা। নদী খুব জোরে প্রবাহিত হয়, এখানে পাহাড়ি অঞ্চলে নদী খুব জোরে প্রবাহিত হয়। তো পাহাড়ি অঞ্চলে আমি একটা কথা বলেছি, নিম্নক্ষয় বেশি প্রাধান্য দেয়। তাহলে নদী যখন জোরে প্রবাহিত হয় তখন নদীর নিম্নক্ষয় হয়। এবার শিলা শক্ত হয় নরম হয়। এবার খুব সহজ করে বলি, নরম শিলা শক্ত শিলা যদি থাকে তাহলে কি আগে ক্ষয় হবে? ধর আমি এখানে মাটি রেখেছি, মাটি রয়েছে, এখানে দুটো এরকম ইট রেখেছি আর এগুলো তো মাটি আছে। এবার আমি এখান দিয়ে যদি জল দিই পাইপে করে, তাহলে কি হবে বল দেখি? ইট কিন্তু ক্ষয় হবে না, কিন্তু এখানে মাটিগুলো ধুয়ে চলে যাবে, তাই তো? তো এখানেও যে শক্ত শিলা সে কম ক্ষয় পায়, নরম শিলা তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যায়। যার ফলে কি হয়, এখানের ভূমিরূপটা ক্ষয় পেয়ে আস্তে আস্তে এইরকম হয়, নিচের দিকে নামে। তখন জলটা স্বাভাবিকভাবে যখন উপর থেকে পড়ে তখন ধপাস করে নিচে পড়ে। এই যে উপর থেকে দ্রুত গতিতে জল নিচে পড়ছে, একেই বলি আমরা জলপ্রপাত। কি বলি? জলপ্রপাত। কেমন? এই জলপ্রপাতের জলটা যেখানে পড়ে ঠিক সেইখানে একটা গর্ত তৈরি হয়, একটা গর্ত তৈরি। অর্থাৎ জলটা এখানে পড়বে ফার্স্টে, এখানে গর্ত তৈরি হবে। তোরা নিজেরাও দেখবি, যদি পাইপ দিয়ে জল দিস এভাবে মাটির উপর ধরে রাখবি, দেখবি মাটিতে পাইপের জলটা যেখানে পড়বে সেখানে গর্ত হবে, তারপরে জলটা বেরিয়ে যাবে, তাই না? এখানেও তাই, যখন জলটা পড়ে একটা গর্ত তৈরি হয়। এই গর্তটাকে আমরা কি বলি জানিস? এই গর্তটাকে বলি আমরা প্রপাত কূপ। ঠিক আছে? জলপ্রপাত দিয়ে তৈরি হচ্ছে বলে প্রপাত কূপ। আর কি অনেক সময় কোন ভূপ্রকৃতি এরকম এবড়ো খেবড়ো হয়, সবসময় তো সমতল হয় না, মালভূমির অঞ্চলগুলো দিয়ে যখন যায় নদী, মালভূমিতে এরকম ঢেউ খেলানো হয়। তো যখন নদী প্রবাহিত হয় তখন নদীর জল একবার ধপাস করে পড়ে, আবার ধপাস করে পড়ে, আবার এই যখন নদীর প্রবাহ হয় এইটাকে বলা হয় কাসকেড। কাসকেড, কাস কয়টা দন্তেশ্ব কয়টা কাসকেড। অর্থাৎ আমরা যদি খুব সহজ করে বলি, এখানে ছোট ছোট অনেক জলপ্রপাত আছে, অনেক বড় নয়, ছোট ছোট জলপ্রপাত অনেক লক্ষ্য করা যায়। তোরা কেউ কি সচক্ষে জলপ্রপাত দেখেছিস? দেখেছিস তুই? আর কেউ দেখেছিস তোরা? আমরা যেটাকে ঝর্ণা বলি না, ঝর্ণা, ওই ঝর্ণা যেটাকে বলি আমরা, এক কথায় ওটাকেই জলপ্রপাত বলতে পারি। তবে কঙ্কাল কালীবাড়ি গিয়ে তোরা একটা ফোয়ারা দেখবি, বলি ওটা জলপ্রপাত, ওটা কিন্তু ওটাকেও আমরা ঝর্ণা বলি, কিন্তু ওটা নয়, ন্যাচারালি যেটা উপর থেকে জল পড়ে সেটাকে আমরা ঝর্ণা বলে থাকি। তো দেখ, তোদের মোটামুটি নদীর ক্ষয়কার্যের ফলে একটাই ভূমিরূপ রয়েছে, কেমন? তাহলে কি বললাম, আরেকবার ভূমিরূপগুলো যদি একটু রিমাইন্ড করে নিই। প্রথমে বললাম আমরা ভি আকৃতির উপত্যকা বললাম, তাই তো? বা এটাকে আমরা গিরিখাত বলতে পারি। তারপর বললাম ক্যানিয়ন। দেখ খেয়াল কর, আমার ছবি আঁকাটা খেয়াল কর, তোদের কিন্তু এক্সামে ছবি আঁকতে হবে, কিন্তু ছবি আঁকতে বেশি সময় নিলে হবে না। এটা হচ্ছে আমাদের ক্যানিয়ন, ঠিক আছে?
তারপর কি বলেছি আমরা? মন্থকূপ। এটাকে আমরা বলেছিলাম মন্থকূপ বা পটহল। তারপরে আমরা বলেছিলাম নেক্সট কি বলেছিলাম? শৃঙ্খলিত শৈলশিরা। এটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। তারপর কি বলেছিলাম? জলপ্রপাতকে বলেছিলাম। হ্যাঁ, জলপ্রপাত। এটা জলপ্রপাত। আর তারপরে আমরা বললাম প্রপাত কূপটা আমরা এখানে একবারই ছবিতে দেখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের প্রপাত কূপ। আর কি বলেছি? এই কটাই তো নাকি? ওই তো শৃঙ্খলিত শৈলশিরা আর ওইগুলোই ছিল। এই কটাই। তাহলে 1 2 3 4 5 6 কাস্কেড। খরস্রোত যেটা বলেছিলাম কাস্কেড, এটাকে আমরা বলেছিলাম কাস্কেড। তাহলে এই হচ্ছে নদীর উচ্চ প্রবাহে বা উচ্চ গতিতে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ঘূর্ণি। আশা করি বুঝতে পেরেছিস। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। চলো টাটা।